হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের নিয়ে যাব ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে, যা আমেরিকার সবচেয়ে বিখ্যাত ন্যাশনাল পার্কগুলির মধ্যে অন্যতম। প্রায় 750,000 একর নিয়ে বিস্তৃত বিশাল এই ন্যাশনাল পার্কে রয়েছে অত্যাশ্চর্য সব গ্রানাইট পাথরের পাহাড় চূড়া, শতাব্দী প্রাচীন দৈত্যাকার সিকোয়া গাছ, মনোমোহিনী জলপ্রপাত আর বৈচিত্র্যময় বন্যপ্রাণীর এক বিপুল সম্ভার। স্যান ফ্রান্সিসকো সিটি থেকে বাই রোড ড্রাইভ করে এখানে আসতে প্রায় 4 ঘন্টা মতো সময় লাগে। তাই আমরাও একদম ভোর 5:30 নাগাদ আমাদের ডে ট্যুরের বাসে করে বেরিয়ে পড়েছিলাম। তবে একসঙ্গে এতটা ড্রাইভ করা তো কারোর পক্ষেই সম্ভব নয়, তাই প্রায় 2 ঘন্টা পরে ওক ডেলে এসে আমরা আমাদের প্রথম ব্রেক নিলাম। আসলে অনেক ভোরে উঠতে হয়েছে বলে আমাদের ড্রাইভার কাম গাইড ভিক্টর ছাড়া বাকি আমরা সকলে এ পর্যন্ত বাসে ঘুমোতেই এসেছি। ফলে ঘুম ছাড়ানোর জন্য একটু ভালো কফির প্রয়োজন আমরা সকলেই বেশ বুঝতে পারছিলাম। তাই আর দেরি না করে এই সুপারমার্কেট থেকে আমরা একটু কফি আর ফ্রেশ স্যান্ডউইচ নিয়ে নিলাম। এর সঙ্গে সঙ্গে আমরা ভিক্টরের সাজেশন মতো আরও কিছু স্যান্ডউইচ আর সুশিও সঙ্গে প্যাক করিয়ে নিলাম লাঞ্চের জন্য, কারণ এতে পরে আমাদের কিছুটা টাইম বাঁচবে। যেহেতু আমেরিকার মানুষজন সময়ের অভাবে প্রসেসড খাবার দাবার খেতেই বেশি পছন্দ করে, তাই এখানকার সুপারমার্কেটেও দুধ বিস্কুট থেকে শুরু করে ফ্রোজেন মাছ মাংসের প্রচুর স্টক রয়েছে। এখান থেকে চটজলদি ব্রেকফাস্ট সেরে বাইরে বেরোতেই আমরা বিস্মিত হলাম টেসলার সাইবার ট্রাক গাড়ি দেখে। তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এর ডিজাইন বেশ ফিউচারিস্টিক। এখানে তোমাদের বলে রাখি, আমরা আমাদের এই ডে ট্রিপ বুক করেছিলাম বেস্ট বে এরিয়া ট্যুরসের সাথে। তোমরা এখানে বেড়াতে এলে গেট ইউর গাইড অ্যাপ ইউজ করে এরকম ডে ট্রিপের অনেক অপশন দেখতে পেয়ে যাবে। ভিক্টর এবার আমাদের নিয়ে চললো খুব কাছেই একটি ফার্মার ফ্যামিলির ফ্রুট স্ট্যান্ডে। জানো তো, ক্যালিফোর্নিয়া ইউএস এর সবচেয়ে ধনী রাজ্যগুলির মধ্যে একটি। তার কারণ গুগল, মাইক্রোসফটের মতো বড় বড় ইন্ডাস্ট্রির পাশাপাশি এখানকার ফার্মিংও খুব স্ট্রং। এই যে তোমরা স্ট্রবেরি দেখছো, তা হচ্ছে এখানকার স্পেশালিটি। তবে এখানে একটা মজার ব্যাপার হয়েছিল, আমাদের দুজনেরই ছোটবেলায় স্ট্রবেরি টেস্ট করার স্মৃতি খুব একটা সুখকর না হয় এই স্ট্রবেরিগুলো টেস্ট করতে আমরা একটু কিন্তুই করছিলাম। কিন্তু ভদ্রতার খাতিরে যেই না এক পিস মুখে তুলে একটু কামড়েছি, মনে হলো যেন অমৃত আস্বাদন করলাম। শুধু যে সাইজেই এই স্ট্রবেরিগুলো এত বড় বড় তা কিন্তু নয়, এদের টেস্ট আর ফ্লেভার বোধহয় সারা জীবন আমাদের মুখে লেগে থাকবে। আর তাই তো এক্সাইটমেন্টের চোটে আমরা পুরো 1 বাক্স স্ট্রবেরি কিনে ফেললাম। যাই হোক, আবার আমরা বাসে চড়ে বসতেই ভিক্টর আমাদের নিয়ে চললো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সঙ্গে সে আরো জানালো আমাদের কিভাবে 1870 সালে স্কটিশ প্রকৃতিবিদ জন মুয়ারের উদ্যোগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের সহযোগিতায় এই উপত্যকা ন্যাশনাল পার্কে পরিণত হয়। এখান থেকে ইয়োসেমিটি ভ্যালির আরো ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম রাস্তার দুধারে হালকা বরফ জমে আছে। ভিক্টর আমাদেরকে বলল যে এখানে এপ্রিল মে অবধি বছরে প্রায় 6 মাসই এরকম বরফ জমে থাকে। আর সেদিনও এখানে যথেষ্ট পরিমাণ বরফ জমেছিল বলে টুয়োলোমনে গ্রোভে হাইকিং করে গিয়ে জায়ান্ট সিকুয়া গাছ আমাদের আর চাক্ষুষ দেখা হলো না। তবে ভিক্টর আমাদের এন্ট্রি গেট পর্যন্ত নিয়ে গেল এবং এই সিকুয়া গাছের ব্যাপারে অনেক ইন্টারেস্টিং তথ্য দিল। জানো তো, শতাব্দী প্রাচীন এই গাছগুলি 2000 বছরেরও বেশি দিন বাঁচতে পারে, আর এদের গুড়ি প্রায় 25 ফিটেরও বেশি চওড়া হতে পারে। এই দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে এই গাছগুলি কতটা চওড়া আর কি বিশাল লম্বা হয়ে থাকে। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করে আমরা এবারে এগিয়ে চললাম ইয়োসেমিটি ভ্যালির দক্ষিণ পশ্চিম দিকে। কিছু দূর এগিয়েই একটি ভিউ পয়েন্টে আমরা বাস থেকে নামলাম। সেখান থেকে সামনের দিকে তাকাতেই আমরা দেখতে পেলাম দুপাশে হালকা মেঘাচ্ছন্ন পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা মার্স নদীর একটি অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আসলে এই ভ্যালির সর্বত্রই এরকম পাহাড়ি নদী আর ঝর্ণার ছড়াছড়ি, তাই যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটু এদিক ওদিক তাকালেই দেখা যাবে এরকমই নৈসর্গিক কোনো প্রাকৃতিক সৌন্দর্য। আর এই নদী ও ঝর্ণার কারণেই এই উপত্যকাটি এত ভ্যারাইটির গাছপালাতে সমৃদ্ধ হতে পেরেছে। আসলে বরফগলা জল থেকেই এগুলি তৈরি হয়েছে বলে এদের জলের কোয়ালিটি খুবই ভালো। এমনকি স্যান ফ্রান্সিসকো সিটিতেও এদের জলই ডাইরেক্টলি ট্যাপ ওয়াটার হিসেবে সাপ্লাই দেওয়া হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানকার বিখ্যাত টানেল ভিউতে। এই ভিউ পয়েন্টের বাঁদিক থেকে এল ক্যাপিটান, হাফ ডোম, ব্রাইডাল ভেইল ফল আর ইয়োসেমিটি ভ্যালি একই সঙ্গে দেখা যায়। এরপরে আমরা এই সমস্ত আইকনিক ল্যান্ডমার্কগুলোকে কাছ থেকে দেখার জন্য এগিয়ে চললাম। সবার প্রথমেই আমরা এলাম ব্রাইডাল ভেইল ফলের সামনে। আমাদের হাতে টাইম খুব লিমিটেড বলে ভিক্টর প্রথমেই এই ম্যাপ দেখিয়ে আমাদের কোথায় কিভাবে যেতে হবে তা সবিস্তারে বুঝিয়ে দিল। তারপরে আমরা নিজেদের মতোই চারপাশ দেখতে দেখতে এগিয়ে চললাম। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 190 মিটার এবং সারা বছরই এতে জল থাকে। তবে বসন্তকালে সদ্য গলা বরফের জল থাকে বলে জলের তোড় সবচেয়ে বেশি থাকে। এরপর গ্রীষ্মকালে জলপ্রবাহ একটু কমে গেলেও এর সৌন্দর্যহানি কিন্তু হয় না বিশেষ একটা। এই অঞ্চলে খুব জোরালো হাওয়ার কারণে ঝর্ণার জল সরাসরি নিচে না পড়ে একটু ছড়িয়ে ছিটিয়ে যায়, অনেকটা সাদা ও সূক্ষ্ম আবরণের মতো তৈরি হয়, যা দেখে মনে হয় যেন কোনো খ্রিস্টান কনের বিয়ের ঘোমটা। আর সেখান থেকেই এই জলপ্রপাতের এইরকম নামকরণ হয়েছে।
আমরাও যখন এই ঝর্ণার সামনে এসে দাঁড়ালাম তখন হালকা বাতাসে ছড়িয়ে পড়া জলকণাগুলো আমাদের গায়ে এসে পড়ছিল। সেই ঠান্ডা ও সতেজ অনুভূতির সাথে ঝর্ণার জলের গর্জন মিলেমিশে এক অপূর্ব মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই যে দেখছো ছোট্ট নদীটা, এটা কিন্তু ওই ঝর্ণার জল থেকেই তৈরি হয়েছে। এখন তো সবে মার্চ মাসের শেষের দিক, তাই এই নদীগুলোতে জল একটু কম আছে। আর কদিন পরেই যখন বরফ অনেকটা গলে যাবে তখনই ছোট ছোট নদীগুলি বেশ ভরাট এবং খরস্রোতা হয়ে উঠবে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা আমাদের বাসে উঠলাম, কারণ আমাদের এগিয়ে চলতে হবে আরো সামনের দিকে, যেখানে আমাদের জন্য এই পার্বত্য উপত্যকা অপেক্ষা করে রয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে। সামান্য এগোতেই খোলা মাঠের মতো এই জায়গাটি থেকে আমরা আবিষ্কার করলাম লাবণ্যময়ী আপারো লোয়ার ইয়োসেমিটে ফলস। ভিক্টর এখানে তার টেলিস্কোপ সেট করলো, আর আমরা তাতে চোখ লাগিয়ে শুধু যে এই জলপ্রপাতের বিপুল জলরাশিকে নিচে নেমে আসতে দেখলাম তাই নয়, বরং আশেপাশের পাহাড় বেয়ে যে সমস্ত মানুষেরা হাইকিং করছিল তাদেরও অনেককেই দেখতে পেলাম। জানো তো 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সপরিবারে এখানে এসে আমেরিকার জনগণকে অ্যাড্রেস করেন এবং দেশের সমস্ত ন্যাশনাল পার্কগুলিকে সংরক্ষণ করার গুরুত্ব বুঝিয়ে তার বক্তব্য রাখেন। তিনি বলেছিলেন, জাস্ট লুক এট দিস সিন, ইউ ক্যান ক্যাপচার দিস অন অ্যান আইপ্যাড অর আ ফ্ল্যাট স্ক্রিন অর ইভেন অ্যান ইনক্রেডিবল ক্যামেরা, হোয়েন ইউ সি ইট ইন পারসন ইট টেকস ইউর ব্রেথ অ্যাওয়ে। ঘুরতে ঘুরতে এবারে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিল, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে খাবার ছিলই, তাই ইয়োসেমিটে ভ্যালি ওয়েলকাম সেন্টারের রেস্টুরেন্টের ভিড়ে আর টাইম নষ্ট না করে আমরা সেখান থেকে শুধু 2 কাপ টেকঅ্যাওয়ে কফি নিয়ে নিলাম এবং সকালের কেনা স্যান্ডউইচ এবং সুশি সহযোগে চটজলদি আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এরপরে লোয়ার ইয়োসেমিটে ফল ট্রেল ধরে হাঁটা শুরু করতেই আমাদের মনে পড়ে গেল গাইড ভিক্টরের সাবধানবাণী। সে একটু মজার ছলেই বলেছিল যে যদি তোমরা হঠাৎ পথ হারিয়ে ফেলো এবং বাই চান্স জঙ্গল থেকে কোনো ভাল্লুক তোমাদের সামনে পড়ে যায়, তাহলে তাদেরকে কোনো রকম খাবার দাবার দেওয়ার চেষ্টা একেবারেই করবে না, বড়জোর ঝট করে 2-1টা সেলফি তুলে নিয়েই নিজেদের প্রাণ হাতে উল্টো দিকে দৌড় লাগাবে। তবে সৌভাগ্যবশত আমাদের এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন একেবারেই হতে হয়নি, বরং এখানকার চারিদিকের এই হালকা বনাঞ্চল এবং এই সমস্ত নতুন ধরনের গাছপালার এক অপূর্ব প্রাকৃতিক শোভা আমাদেরকে সম্পূর্ণরূপে মোহাচ্ছন্ন করেই রেখেছিল। আপন খেয়ালে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সুইঙ্গিং ব্রিজ পিকনিক এরিয়াতে। এই জায়গাটি ট্যুরিস্টদের কাছে খুবই জনপ্রিয়, তার কারণ হচ্ছে চারপাশের এই মনোরম খোলা মাঠ আর পাহাড়ের দৃশ্য। অনেকেই এখানে সপরিবারে এসে পিকনিক করতে খুবই পছন্দ করেন। আর এই যে সামনে দিয়ে কুলুকুলু করে বয়ে চলেছে মার্স নদী, তার পাড়ে দাঁড়িয়ে এই যে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্য আমরা প্রত্যক্ষ করলাম তা ভাষায় অবর্ণনীয়। প্রকৃত অর্থেই আমাদের মনে হচ্ছিল এ যেন স্বয়ং ঈশ্বরেরই চিত্রপট। আর একটু সামনে এগোতেই আমরা সুইং ব্রিজ দেখতে পেলাম। অনেক আগে হাওয়ার দমকায় বা মানুষ চলাচল করলে এই ব্রিজটি সত্যিই সুইং করত, কিন্তু নিরাপত্তার কারণে এখন এই ব্রিজটিকে মজবুত করে দেওয়া হয়েছে, তাই এখন আর এটি আগের মতো সুইং না করলেও পুরনো নামটা কিন্তু সেই রয়েই গেছে। ফাইনালি এবার আমরা দেখতে চলেছি এল ক্যাপিটান, যেটা সম্পূর্ণ একটি গ্রানাইট পাথরের তৈরি বিশাল গম্বুজাকৃতি একটি পর্বত। এর উচ্চতা প্রায় 900 মিটার এবং সারা বিশ্বের রক ক্লাইম্বারদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটাই তাদের কাছে আলটিমেট টেস্ট। তোমরা এ ব্যাপারে আরও জানতে ইন্টারেস্টেড হলে ফ্রি সোলো মুভিটা দেখতে পারো। সম্প্রতি পহেলগামে নাশকতার কারণে সকল পরলোকদের পরিবারকে আমরা জানাই গভীর সমবেদনা। আজ এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে সান ফ্রান্সিসকো নিয়ে আমাদের পরবর্তী ব্লগে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিও, কারণ সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। এর পরের ব্লগে আমরা তোমাদের দেখাবো সান ফ্রান্সিসকোর বেশ কিছু হিডেন জেমস, বিশ্বের প্রথম ও বৃহত্তম চায়নাটাউনের বিস্ময়কর ঐতিহ্য, পিয়ার 39 এর ফ্লোটিং ডকে বসবাসকারী সি লায়নদের, আর বিশ্বের অন্যতম প্রাচীন এবং এখনো ম্যানুয়ালি অপারেটেড কেবল কারে চড়ার অভিজ্ঞতা।